এই জন্য আমরা ঢাকা মেডিকেলের ইমার্জেন্সির সামনেই একটা প্রেস ব্রিফিংয়ের ঘোষণা করি এবং আপনাদের অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। আপনাদের উপস্থিতিতেই আমরা প্রেস ব্রিফিংটাতে আমাদের যে বক্তব্য সেটা উপস্থাপন করি। যে যাদেরকে আমরা এর আগ পর্যন্ত এই ঘটনার সুরাহার জন্য খুঁজে পাচ্ছিলাম না, প্রেস ব্রিফিং করার পর থেকে হঠাৎ করে তারা আমাদের সাথে যোগাযোগ করতে শুরু করেন এবং তারা রাতের মধ্যে সমস্যা সমাধানের বিভিন্ন ধরনের আশ্বাস দিতে শুরু করেন বিভিন্ন মহল থেকে। এর ভিতরে বেসরকারি দায়িত্বপ্রাপ্ত মুন্না, ওনাদের কেন্দ্রীয় নেতা, তিনি আমাদেরকে জানান যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল ভাই রাত 11টায় শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজে আমাদের সাথে বসবেন এবং কারা কারা দায়ী, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে আমাদের সাথে আলোচনা করবেন। আমরা সেখানে যাই এবং রাতের প্রায় 12টা পর্যন্ত আমরা সেখানে অপেক্ষা করি। এর ভিতরে আমাদেরকে 5 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে বলে বিভিন্নবার ঘোরানো হয় এবং শেষ পর্যন্ত গিয়ে 12টার সময় যখন আমরা দেখি যে না, কেন্দ্রীয় নেতাদের কেউ বা গুরুত্বপূর্ণ কেউ এখন উপস্থিত হচ্ছেন না বা সেই ধরনের প্রস্তুতি আমরা খুঁজ পাচ্ছি না, আমরা তখন বুঝতে পারি যে না, এটা আসলে সমস্যা সমাধানের জন্য আমাদেরকে এখানে ডাকা হয় নাই বা ন্যায় বিচার একসাথে আমরা ন্যায় বিচারের জন্য লড়াই করবো এই জন্য আমাদেরকে ডাকা হয় নাই। আমাদেরকে আশ্বাসের মূলা ঝুলানো হয়েছে যাতে আমরা যে বলেছিলাম গতকাল রাতে আমরা মামলা করতে যাব, সেই মামলার ব্যাপারটাকে একটু ডিলে করা যায়, তারা যেন পাল্টা একটা বক্তব্য রেডি করার, সন্ত্রাসীদেরকে শেল্টার দেওয়ার নতুন একটা পদ্ধতি খুঁজে বের করতে পারে। এই ধরনের যে প্রতারণা জুলাই অভ্যুত্থানের প্ল্যাটফর্মের পিছনে দাঁড়িয়ে জুলাই আন্দোলনকারীদের সাথে প্রতারণা, আমরা এর তীব্র নিন্দা জানাই। এবং গতকাল থেকে দেখবেন যে শাটার নামানোর ঘটনাকে কেন্দ্র করে তারা সিসিটিভি ফুটেজের একটা খণ্ড অংশ প্রচার করে যাচ্ছে। তাদের কাছে যদি ফুটেজ থাকে, পুরো ঘটনার ফুটেজ তারা প্রকাশ করুক, জাতির সামনে স্পষ্ট হয়ে যাক কে কারা হামলা করছে, কে কোন অবস্থানে ছিল। তারা প্রচার করতেছে আমরা নাকি তাদের অফিস ভাঙচুর করতে গেছিলাম। ভাই, আপনারা যেই ফুটেজ প্রচার করতেছেন সেখানেই দেখা যাচ্ছে আমরা অফিসের বাইরে দাঁড়িয়ে আছি, বাইরে থেকে আমরা শাটার নামাই দিচ্ছি। বলেন, বাইরে থেকে যদি আমি শাটার নামাই দিই, ভিতরে আমি ভাঙচুর করব, এগুলো কোথাকার কি মাল খায়া চিন্তা ভাবনা করেন ভাই? কালকে রাত থেকে যারা প্র্যাকটিসিং মুসলিম আছে তাদেরকে এক্সট্রিম রাইটিস্ট, তারপরে হলো আমাদের মতো যারা হলো একটু মুক্ত চিন্তার কথাবার্তা বলে আমাদের মধ্যে, তাদেরকে এক্সট্রিম লেফটিস্ট প্রমাণ করার জন্য ফেসবুকে হলো একটা দেখলাম ট্রল গ্রুপ হলো খুব নিয়োজিত হয়েছে। আমরা হলো সোশ্যাল মিডিয়াতে গেলেই মোটামুটি আমাদেরকে হেনস্থা করে একটা বাজে অবস্থা। তো এর ভিতরেই আমরা আছি, এই প্রচণ্ড কেওসের মধ্যেই আমরা আছি। আমরা গতকাল রাতে যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছিল, আমাদেরকে আশ্বাস দিয়ে অনেক দেরি করে ফেলা হয়েছিল, আমরা গতকাল রাতে মামলার জন্য আগাইতে পারি নাই। আমরা মামলার জন্য আমাদের যেই ডকুমেন্টেশন রেডি করার প্রয়োজন ছিল সেই ডকুমেন্টেশনগুলো আমরা রেডি করেছি। আমাদের কাছে যে তথ্য প্রমাণগুলো ছিল সেগুলো আমরা সাজিয়েছি। আজকে আমাদের আহত ভাইরা তাদের নিজেদের জবানেই আপনারা শুনবেন আসলে কি ঘটেছিল। এবং এই প্রেস ব্রিফিংটা শেষ করে আমরা হলো থানায় যাব এবং পুলিশের কাছে আমরা আজকে মামলা দায়ের করে আসব। আমি হলো ব্রিফিংয়ের এই পর্যায়ে আপনারা শেষে বলি আহত যারা আছে ওনাদের স্টেটমেন্টগুলো আপনারা শুনেন। আপু, আমরা হলো মামলার নথিপত্র গণমাধ্যমের কাছে দিয়ে দিব। আমাদের কাছে যে তালিকাটা আছে, আমরা আশঙ্কা করছি যে সেই তালিকাটা যদি আমরা এখনই প্রকাশ করি, কালকে যেমন হয়েছে আর কি, যে আমরা প্রেস ব্রিফিং করে হলো হসপিটালের ভিতরে যাই, গত পরশু যেটা হয়েছে যে আমরা মার খেয়ে বিচার চাইতে যাওয়ার আগেই হলো এই হামলার ঘটনাকে হাতাহাতির ঘটনা বানাই দেওয়া, এই ধরনের কোনো স্টেপ ওই পক্ষ থেকে আসতে পারে, সন্ত্রাসীদের বাঁচানোর জন্য কোনো স্টেপ আসতে পারে। এই জন্য আমরা নামগুলো এক্ষুনি প্রকাশ করছি না। তবে আমরা মামলা করার সাথে সাথে আমরা মামলার নথিপত্র নিয়ে গণমাধ্যমের সামনে আসব এবং সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আমার নাম তানজিদ মোহাম্মদ সোহাচার অ্যান্ড টেকনোলজিতে পড়ছি। গত জুলাই আন্দোলনে আমি আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সহসমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছি 5 আগস্ট পর্যন্ত। 6 আগস্টে আমার মনে হয়েছে যেই কারণে আমরা এই প্ল্যাটফর্মের সৃষ্টি করেছিলাম
সেই জায়গাটি হলো এখন আমরা সফল, এবং আমরা এখন যার যার মতো করে যার যার মতাদর্শ চর্চা করতে পারি, যার যার রাজনৈতিক লাইন চর্চা করতে পারি। সেই জায়গা থেকে আমি ওখান থেকে সরে আসি, ওই প্ল্যাটফর্ম থেকে সরে আসি, এবং আমাদের যে একটি সামাজিক প্ল্যাটফর্ম ছিল সেই প্ল্যাটফর্মে আমরা কাজ করতে থাকি। তারপরেও যদি মনে করেন যে না, ব্যক্তিগত কোনো আক্রোশ বা পদ না পাওয়ার জায়গা থেকে আমরা এগুলো করতেছি, তাইলে হলে আমরা বলি যে আমরা তাদের কাঠামোর বাইরে থাকার পরেও আমরা কিন্তু জুলাই প্রোক্লেমেশনের যে প্রোগ্রামটা ছিল সেখানে মাশাআল্লাহ আমাদের বেশ ভালোই উপস্থিতি ছিল, এবং এটার জন্য তাদেরকে আমাদের বলা লাগে নাই। আমরা জুলাই আন্দোলনকারী হিসেবে নিজেরা দায় অনুভব করে সেখানে উপস্থিত হয়েছিলাম। এবং গতকাল থেকে যেটা চলতেছে যে কেউ তাদের বিরুদ্ধে গেলেই তাকে একটা রাজনৈতিক দলের ট্যাগ লাগিয়ে দেওয়া, এইটার বিরুদ্ধেই তো আমরা জুলাই অভ্যুত্থান করেছি, যে রাজনৈতিক দলের ট্যাগ লাগিয়ে দিয়ে ডিহিউম্যানাইজেশন করে শিবির ট্যাগ লাগাইয়া মানুষ খুন, হামলা, এগুলোর বিরুদ্ধেই তো আমরা দাঁড়াইছিলাম। এখন যদি আপনি আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে এগুলো করেন, তখন কিন্তু আপনারা বিতর্কিত হন না, বিতর্কিত হয় আমাদের সেই সম্মিলিত প্ল্যাটফর্ম, এবং এই সম্মিলিত প্ল্যাটফর্মকে বিতর্কিত করার কোনো অধিকার কোনো ব্যক্তির নাই। এখন আচ্ছা দেখুন, আমি এই জিনিসটা আপনারা আজকে যে বিষয় নিয়ে আপনারা এখানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, যতটুকু আমরা বিভিন্ন গণমাধ্যম সূত্রে জেনেছি যে আপনাদের সাথে যাদের ঝামেলা হচ্ছে একজন কেন্দ্রীয় সমন্বয়কের সাথে, নিশ্চিত হয়ে বলতে পারছি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ঘটনা এমন ঘটছে যে তারা আওয়ামী লীগ পুনর্বাসনের মতো কার্যক্রম, ছাত্রলীগ পুনর্বাসনের মতো কার্যক্রমগুলো করতেছে। আমরা কিছু কিছু ঘটনা নোটিশ করেছি, এবং আমরা যেহেতু ঘর পোড়া গরু, আমরা যেহেতু সেই 18 সাল থেকে দফায় দফায় মার খাইতেছি, অত্যাচারের শিকার হইতেছি, আমরা সিঁদুরে মেঘ দেখলেই ডরাই। আওয়ামী প্যাটার্নের তাদের যে আচরণ, সে প্যাটার্ন দেখেই আমাদের ভয় করতেছে যে এরা ফেসিবাদী হয়ে উঠলে আমরা কি করব। এখন হলে আমি গণমাধ্যম কর্মীদেরকে একটু অনুরোধ করব আমাদের হাসিব ভাইয়ের বক্তব্যটা একটু শোনার জন্য। আমরা শুনবো, তার আগে একটু বলবেন যে এখন আপনাদের স্টেপ কি হবে আগামী, এখন আপনারা আমরা আজকে প্রেস ব্রিফিং শেষ করে আমরা হলো থানায় যাব। আমরা থানায় গিয়ে আজকে মামলা দায়ের করব, দুটি পৃথক ঘটনায় দুটি পৃথক পৃথক মামলা দায়ের করব, এবং আমরা পুলিশের কাছ থেকে স্পষ্ট করে শুনে আসব যে এই চিহ্নিত সন্ত্রাসীদেরকে আমরা প্রমাণ দিয়ে আসার পরেও, নিজেরা প্রমাণ জোগাড় করে দিয়ে আসার পরেও গ্রেপ্তার করতে তাদের কত সময় লাগবে। তারা যদি কোনো একটা বাস্তবিক সময়সীমা আমাদেরকে বলে, তাহলে আমরা সেই সময়সীমা পর্যন্ত তাদেরকে সময় দিব। আর যদি কোনো অবাস্তবিক সময়সীমা তারা আমাদেরকে বলে, বা হলো তাদের দেওয়া সময়সীমার মধ্যে তারা এই কাজটা করতে না পারে, বা আমাদের সহযোদ্ধাদের উপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন বা শারীরিকভাবে বলেন, যে কোনো ধরনের হেনস্থা করা হলে সেই ক্ষেত্রে আমরা পরবর্তী নির্দেশনা আবারও একসাথে এগিয়ে আসবো আমরা। এবং আমরা আশা করব জুলাইয়ের যারা যোদ্ধা আছেন, যারা মনে করেন যে জুলাই আন্দোলন কোনো রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে হয় নাই, কারো নেতৃত্বে হয় নাই, এটা ছিল ন্যায্যতার ভিত্তিতে সমস্ত রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে গিয়ে দেশের জন্য লড়াই করা, দেশটার শান্তি প্রতিষ্ঠা করার জন্য লড়াই করার একটা প্ল্যাটফর্ম। সেই জায়গায় যদি আপনারা স্টিল বিশ্বাস করে থাকেন, তাহলে আপনাদের প্রতি এখনও আহ্বান, এই সন্ত্রাসীদের সাথে আপনারা যুক্ত হয়েন না, এই সন্ত্রাসীদের সাথে যুক্ত হয়েন না। শর্ট টার্মে অনেক ফায়দা দেখা যাইতে পারে, লং টার্মে এরাই আপনারা খায়া দিবে। ঠিক। ছাত্রলীগের ছেলে, আমি ছাত্র অধিকার পরিষদে আছি, মহানগরের সভাপতি হিসেবে। এখন বৈষম্য বিরোধী এরা আতাত করে কাজ করছে, তাহলে তারা কি সেই স্ট্রিট থেকে সরে আসছে? ভাইয়া তড়িঘড়ি করে হলে বিভিন্ন জায়গায় কমিটি দেওয়া হয়েছে, সেখানে ছাত্রলীগের অনেকে সংযুক্ত হয়েছে, কিন্তু গত পরশুদিন রাতে যে ঘটনাটা হয়েছে, সেই ঘটনাটা যার পরিকল্পনায় হয়েছে, সেই আশিকুজ্জামান হৃদয়, সে সরাসরি ছাত্রলীগের রাজনীতির সাথে সংযুক্ত ছিল, এবং 5 তারিখ পর্যন্ত সে আন্দোলনের বিপক্ষে কাজ করে গেছে। এটার প্রেক্ষিতে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ আমাদের হাতে আছে। সে আবার গতকালকে যখন হামলা হয় তখন অফিসে ছিল। তাহলে আপনারা ক্লিয়ার কি বলতে চাচ্ছেন যে বৈষম্য বিরোধীর যে স্পিরিট ছিল সেখানে তারা নাই, তারা এখন আওয়ামী লীগ করেন, এবং সেই সাথে আপনাদের যে কোন ধরনের ট্যাগ দেওয়া হচ্ছে সেটা আপনারা এখানে স্পষ্ট করেন। আরেকটা বিষয় দেখলাম, একটা মানুষ এখানে তাদের জীবন যখন বিপন্ন, আপনারা আসলে কি ধরনের সমস্যা চাচ্ছিলেন সেটা আমার জানার বিষয়। আইনের কাছে না যে আপনারা কেন লেনদেন করলেন, তার মানে আপনাদের কি স্বার্থ জড়িত ছিল, এই ক্লিয়ার করবেন। আচ্ছা ভাইয়া, আমরা তো সবাই জুলাই আন্দোলনের সহযোদ্ধা, এবং হলো যারা হামলা করেছিল তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটা আছে সেটার কাঠামোর ভিতরের কেউ নয়, এবং আমরা নিজেরাও কাঠামোর কেউ নয়।
সুতরাং ওই জায়গাতে আমরা মনে করেছি যে হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, যেহেতু তারা আন্দোলনের প্ল্যাটফর্ম হিসাবে এখন এক্সিস্ট করছে, তাদের জুলাই আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় তাদেরকে আমরা যদি তাদের সাথে বসি, তারা আমাদের সাথে যুক্ত হয়ে ন্যায় বিচারের জন্য আমরা একসাথে লড়াই করতে পারবো। আমরা এই আশাতেই হলো তাদের, এই আশাতেই যে আইনানুগ যে ব্যবস্থাটা সেই প্রক্রিয়াটা সহজ হবে, এই আশাতেই হলো আমরা তাদের কাছে গেছিলাম। আমরা কোনো সমঝোতার জন্য যাই নাই এবং আমরা তাদেরকে স্পষ্টভাবে জানাইছি যে আপনাদের কাঠামোর ভিতরে থেকে যারা হইলো এদেরকে শেল্টার দিতেছে, এই সন্ত্রাসীদেরকে শেল্টার দিতেছে, আপনারা তাদেরকে বহিষ্কার করেন। এই জায়গাটাতে গিয়ে আপনি হয়তো বলতে পারেন যে এই জায়গাটাতে আমরা সমঝোতা চাইতেছি কিনা। না ভাই, এই জায়গাটাতেও আমরা সমঝোতা চাই না। আচ্ছা, এখন হলো আরেকটা ব্যাপার, যেটা হলো যে কোন কোন দলের ট্যাগ লাগানো হয়েছে। ভাই, এক দলের ট্যাগ লাগাইলে তো বুঝতাম, এক দলের ট্যাগও লাগায় নাই। গতকালকে নাইমুল আবেদিন ভাই এসে শিক্ষার্থীদের সাথে প্রথম কনভারসেশন ওনার এইখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের বাইরে অন্য রাজনৈতিক বিশ্বাসের বা অন্য রাজনৈতিক দলের কে কে আছেন, হ্যাঁ রিফাত রশিদ, সরি দুঃখিত, রিফাত রশিদ এই প্রশ্ন করেন। তখন আমাদের দুইজন উপস্থিত থাকা দুইজন স্বেচ্ছায় হাত তুলে বলেন যে আমার সহযোদ্ধার উপর হামলা হয়েছে, এই জন্য আমি এসেছি, কিন্তু আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয়, আমি গণ অধিকার পরিষদের রাজনীতির সাথে সংযুক্ত। তখন তাদের যেই সমন্বয়ক সাইটটা ছিল সেইখান থেকে বলা হয় আমরা নাকি ছাত্রলীগ, ছাত্র দল, ছাত্র অধিকার পরিষদ এবং শিবির মিলে আমরা এবং হলো বামরা মিলে আমরা তাদের অফিস ভাঙচুর করতে গিয়েছি এবং তাদের নির্দেশনাতে এর পরপরই, এই ট্যাগিং দেওয়ার পরপরই আমাদের উপর হামলা হয়। উল্লেখ্য, যারা ডেমরাতে হামলা করেছিল, আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসের সামনে অবস্থান নেওয়া, তখন তারাও সেখানে ছিল। যদি দুইটায় একটা তারা কোনো কিছু করতেই না চাইতো, যে জিনিসটা তারা প্রেস রিলিজে হলে এড়াই গেছে, তাইলে তাদেরকে ডেকে আনা বা আমাদেরকে ডাকা, এই জিনিসটা আসলে তারা কোন চিন্তা থেকে করছে, এই জায়গাটা তাদের হলো ক্লিয়ারিফাই করা দরকার। এখন হলো আমি মনে করি আমাদের যে আহত ভাইরা আছেন তারা গত 2 দিন আপনাদের গণমাধ্যমের সামনে আসতে পারেন নাই তাদের শারীরিক কন্ডিশনের কারণে। আমার মনে হয় দেশবাসীর জানা উচিত, যেহেতু তারা জুলাই আন্দোলনের যোদ্ধা, তারা এখন কি কি ডিফিকাল্টিস ফেস করছেন এবং তাদের এই অবস্থা কেন, সেটা দেশবাসীর জানা উচিত। এই জন্য আমি অনুরোধ করব সবার আগে, যারা ডেমরাতে আহত হয়েছিলেন সেখানে মূলত হাফেজ নাইম হামিদ পৃথু ভাইকে টার্গেট করে হলো হামলা করা হয়, কারণ উনি যাত্রাবাড়ি এলাকাতে চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়াইছেন, চাঁদাবাজরা ফেসিলিটেট করে এই হামলাটা করায় আসলে। তো আমি প্রথমে আপনাদেরকে অনুরোধ করব নাইম হামিদ পৃথু ভাইয়ের কথাগুলো শোনার জন্য। আপনি বহিষ্কার দাবি করছেন, এরা কারা? ভাই একটু পরে দিই। আসসালামু আলাইকুম। আমি জোরে বলতে পারছি না, কারণ আমি হা করতে পারি না পুরোপুরি, আমার মুখের এই পাশটা পুরোটাতে হচ্ছে, যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি।